নিশ্চয়ই বন্ধুরা তোমরা বায়োলজির প্রথম অধ্যায়ের নাম জানো। এসএসসি বায়োলজির প্রথম অধ্যায় নামটা কি? জীবন পাঠ। জীবন পাঠে কি হয়? জীবন সংক্রান্ত যত আলোচনা এবং বায়োলজিক্যাল সম্পর্কে যত ধারণা সকল কিছু এই জায়গায় বলা হয়, আলোচনা করা হয়। তো আমরা প্রথমে সামনের দিকে আগাবো। এই পাঠটা তোমাদের লাগবে না, হ্যাঁ বলে দিচ্ছি, এই পার্টটা তোমাদের লাগবে না, এটা আসে না। শুধুমাত্র এইটুক মনে রাখবে যে গ্রিক শব্দ বায়োস, বায়োস মানে জীবন এবং লোগোস মানে জ্ঞান, এই দুইটার সম্মিলিত রূপকে বলা হয় বায়োলজি। বায়োলজি তার মানে এই দুইটা শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো যে বায়োলজি কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় জীবন সম্পর্কে আলোচনা করা হয়, জীবের জীবন সম্পর্কে। জীবের জীবন বলতে জীবেরই তো জীবন থাকে, তাই না? জড় পদার্থের তো কোনো জীবন নেই। বিজ্ঞানের যে শাখায় জীবন সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় বায়োলজি। এটা মনে রাখা ভালো। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে মৌলিভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে ভৌত, ভৌতটা কি? সেটা হচ্ছে ভৌত জিনিসটা ফলিত, ফলিত হওয়ার বিপরীত। বিপরীত মানে পূর্ব অবস্থা। অ্যাকচুয়ালি আমরা দুইটা শব্দ জানলাম না, যে ভৌত জীববিজ্ঞান ফলিত। ফলিত মানে একটা কাজ করেছে, তারপরে সেটা প্রাপ্তি হয়েছে। আর ভৌত মানে সোর্স। যেমন আমি পড়াই তাহলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট এটা হচ্ছে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান এটা হচ্ছে জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে একটি জীবের সকল অঙ্গাণু বা অঙ্গ বা এদের দৈহিক গঠন, মানে এদের গঠন এ শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ যেমন আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এই প্রত্যেকটি বিষয় কিভাবে তৈরি হয়েছে, গঠন হয়েছে, এই সকল বিষয় এই অঙ্গ সংস্থানের আন্ডারে বা মরফোলজির আন্ডারে থাকবে। হ্যাঁ, আর এখানে দুইটা সংজ্ঞা আছে। দেহের বাহ্যিক বর্ণনা বিষয়কে বলা হয় বহিঃ অঙ্গ সংস্থান আর এক্সটার্নাল মরফোলজি। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বাইরে, বাইরের আবরণ কোনটা? চামড়া, ত্বক, এগুলো হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, বহিঃ অঙ্গ সংস্থান। অপরদিকে দেখা যায় দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্ত অঙ্গ সংস্থান বলা হয়। অন্ত অঙ্গ সংস্থান বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের শরীরের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে, যেমন হৃৎপিণ্ড, তারপরে লিভার, পাকস্থলী ইত্যাদি। এছাড়া মাথার মগজ, যেটাকে নিউরন বলা যায়, এই সকল কিছু হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এরপর আমরা আসবো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি এই শাখার আলোচনা। অর্থাৎ জীবকে বিভিন্নভাবে, জীব তো শুধু মানুষ না, জীব হচ্ছে পশু পাখি, হাঁস মুরগি সব, তারপরে হচ্ছে এই গাছ, এই সকল জীবকে এক একটা ভাগে বিভক্ত করা হয়েছে এবং সেই ভাগগুলো এবং তার রীতিনীতিগুলো এই শাখায় আলোচনা করা হয়। এবং এখানকার মোস্ট ইম্পর্টেন্ট শারীরবিদ্যা, এটা 2 মার্কের জন্য আসে।
জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, তোমরা এগুলো সম্পর্কে জানতে পারো। শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। সালোক সংশ্লেষণ কি? একটি উদ্ভিদ সূর্যের আলো দ্বারা যদি খাদ্য তৈরি করে, যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। রেচন কি? রেচন হচ্ছে বিষাক্ত নাইট্রোজেন গঠিত বা বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেওয়াই হচ্ছে রেচন। আর শ্বসন কি? শ্বসন হচ্ছে যখন সূর্যের আলো থাকে না, তখন যেমন রাতে গাছ কিন্তু সূর্যের আলো থাকে না, যার ফলে সে খাদ্য তৈরি করতে পারে না। অক্সিজেন সে ত্যাগ করে, গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড সে বর্জন করে। অর্থাৎ দিনের উল্টো কাজটি এখানে ঘটে। তো এই উল্টো কাজটিকে বলা হয় শ্বসন। মূলত সালোক সংশ্লেষণের উল্টো, এটা এইভাবে মনে রাখা যায়, কিন্তু আসলে উল্টো না, এইভাবে মনে রাখা যাবে। হিস্টোলজি দেখে আমরা বুঝতে পারছি এখানে বিভিন্ন জীবদেহের টিস্যু গঠন, বিন্যাস এবং কার্যাবলী এগুলো এই শাখায় আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা মানে আমরা মানুষ তো একবারে চিরে তো আসেনি, একটা প্রক্রিয়া এসেছি। যেমন ভ্রূণ থেকে মানুষ হয়ে থাকে, এটা সামনে পরবর্তীতে জানতে পারবো। কোষবিদ্যা, সাইটোলজি, নট সাইকোলজি, ইট ইজ সাইটোলজি। জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন, অর্থাৎ কোষের গঠন, কোষটি কীভাবে তৈরি হয়, কোষের কাজ কি, এবং কোষ কতভাবে বিভাজিত হতে পারে, এগুলো সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। এবং বংশগতি বা জেনেটিক্স, জিন ও জীবের বংশগতি সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা, ইভলিউশন, পৃথিবীতে প্রাণের বিকাশ, মানে প্রাণ কীভাবে আসলো, তারপরে আইসে কীভাবে বিকাশ করলো, একবারে তো আসেনি। মূলত এটা আমরা যতটুকু জানি, ডাইনোসর থেকে একটা মহাপ্রলয় হয়, প্রলয় থেকে সৃষ্টি হয় আবার সুন্দর পৃথিবী, সেই সুন্দর পৃথিবীতে চলে আসে আসল মাতৃদাতা অর্থাৎ মানুষ। এইভাবেই বিবর্তনটি ঘটেছে। প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্য এই শাখার আলোচ্য বিষয়ে আলোচনা করা হয়। বাস্তুবিদ্যা, ইকোলজি, বাস্তুবিদ্যা এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক, যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা অক্সিজেন সেই গ্রহণ করি, আবার আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, আবার তারা গ্রহণ করে। এই যে এই সম্পর্কগুলো হচ্ছে বাস্তুবিদ্যায় আলোচনা করা হয়, ইকোলজিতে। এরপর আমরা আসি এন্ডোক্রাইনোলজি, জীবদেহের হরমোন, বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, যেমন টেস্টোস্টেরন হরমোন, তারপরে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন, প্যারাইটাল থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইম, কোএনজাইম, হরমোন, এই সকল কিছু
এই এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয়। জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। আমি জানি তোমরা এই কথা কিচ্ছু বলবে না, বুঝলে? দেখ, এই শাখায় পৃথিবীর ভৌগোলিক সীমারেখা, পৃথিবীর ভৌগোলিক সীমারেখা কি, যেখানে প্রাণ আছে, প্রাণের যে সীমারেখা, আমাদের পৃথিবীতে তো প্রাণ আছে, তাই না? এই প্রাণের যে বিস্তৃতি, এই বিস্তৃতিকে বলা হয় জীব ভূগোল। এই ভূগোল মানে পৃথিবীর মধ্যে জীবন, এই জিনিসটাই বোঝানো হয়েছে এই পাঠটাতে, জীবভূগোলে এবং জীবভূগোলে এটি আলোচনা করা হয়। এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফলিত জীববিজ্ঞান। হ্যাঁ, একটা কথা ছিল, সেটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান থেকে তেমন 4 মার্কের আসে না, তবে স্কুলে পরীক্ষা দিয়ে থাকে। তবে তাই বলে যে আসবেই না সেরকম নয়, তোমরা পড়ে যাবে এখান থেকে। এমসিকিউ তো অবশ্যই আসবে, এমসিকিউ গ্যারান্টি। এবং শারীরবিজ্ঞান থেকে 2 মার্কের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। জীবাশ্মবিজ্ঞান প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কে বিজ্ঞান। তো জীবাশ্ম তোমরা তো জানো, এই জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে এক কথায় বোঝা যায় জীব পরিসংখ্যান বিজ্ঞান, জীবের কতটুকু পরিসংখ্যান সংখ্যা রয়েছে সেগুলো বিষয় নিয়ে। পরজীবী বিদ্যা, পরজীবীর মধ্যে কি রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, বিভিন্ন ছাড়া ভাইরাসও রয়েছে। পরজীবী বিদ্যা এগুলো সাধারণ কিছু এই পরজীবী বিদ্যায় আলোচনা করা হয়। মৎস্য বিজ্ঞান রয়েছে, কীটতত্ত্ব রয়েছে। কীভাবে প্রশ্ন আসে এমসিকিউ, সেটি হচ্ছে কীটতত্ত্বের জীবন। এখন এখানে তোমাকে তো বাংলায় দিয়ে দিবে না, ইংলিশে দিয়ে দিবে, এন্টোমোনোলজি। হ্যাঁ, এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়, তখন হায় আমি তো বাংলা বলেছি, ইংলিশে পড়ি, তাহলে তো হবে না। তোমাকে ইংলিশগুলো মনে রাখতে হবে। ইংলিশগুলো মনে রাখলে ইংলিশ দিয়ে তোমাদের এমসিকিউ আসবে এবং সেখান থেকে তোমরা কীটতত্ত্ব, অর্থাৎ তোমরা এই ধরো প্রশ্ন আসলো এন্টোমোনোলজি, এখন এটা যে আসলো এখানে কিসের কাজ বা এখানে কি নিয়ে আলোচনা করা হয়, তখন তোমরা লিখবে কীটতত্ত্বের জীবন, উপকারিতা, অপকারিতা, মানে কীটতত্ত্ব নিয়ে যত যা আছে সব কিছু এই কীটতত্ত্বে আলোচনা করা হয়। কীটপতঙ্গের যত যা কিছু আছে। অণুজীব বিজ্ঞান, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বনবিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন প্রাণীবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স, এগুলো তোমরা একটু করে নেবে। ভাইগুলো কী কী কাজ সেগুলো তোমরা জেনে নিবে। ধর মোস্ট এই অধ্যায়ে বেশি কোশ্চেন আসে না, যদি হয় জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস থেকেই হবে। উদ্দেশ্যটা তোমরা পড়ে নেবে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সংক্ষেপে বলে দিচ্ছি। R.H. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা কিংডমে ভাগ করে। মূলত আমরা জানি যে জীবজগৎকে ভাগ করলে 2 ভাগে বিভক্ত হয়। একটি হচ্ছে প্রোকিউরেটা বা সুপার কিংডম 1, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। সুপার কিংডম 1 রাজ্য হচ্ছে একটি মনেরা রাজ্য, এবং
বাকি 4টা হচ্ছে এই ইউক্যারিওটা, প্রচেষ্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এগুলো করছে হুইটেকার। এরপরের কাহিনী হচ্ছে 1974 সাল, অর্থাৎ 1900 মানে আর.এইচ. হুইটেকার যে এই 5টা রাজ্য তৈরি করেছিলেন 1969 সালে, তার 5 বছর পর মার্কিউলিস হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত বিস্তারিত রূপ দেন। অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে, উনি শুধুমাত্র এইটুক দিয়ে চলে গেছিলেন, এরকম ব্যাপারটা। তারপরে এইটার সে বিস্তারিত কিছু বিষয় আমাদের সামনে প্রদর্শন করেন, সেটা হলো মার্কিউলিস। যেমন প্রোকিউরেটার, প্রো অর্থ হচ্ছে আদি, আর ক্যারোটিক হচ্ছে কোষ, আদি কোষ। আদি কোষ কি? নিউক্লিয়াস সুগঠিত থাকে না। নিউক্লিয়াস কি, এগুলো পরবর্তী অধ্যায়ে তোমরা জানতে পারো। নিউক্লিয়াস সুগঠিত থাকে না, এক কোষ দ্বারা গঠিত। অণুবীক্ষণ দিয়ে এদের দেখতে হয়। অণুবীক্ষণ দিয়ে আমরা কাদের দেখি? ব্যাকটেরিয়া দেখতে হয়, তারপরে শৈবাল। এই শৈবালটা তোমরা মনে রাখবে, এই 2টো চিত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই 2টো চিত্র উদ্দীপকে দিয়ে তোমাদের চিহ্নিত করতে বলতে পারে যে এই চিত্রটি মানে এটি কোন রাজ্যের অধীনে। এটি এমসিকিউতে আসে, বা চিত্র আর্ট করতে বলতেও পারে। এখানে মনের এক কোষী ফিলামেন্টাস মানে এই যে দেখাই, ফিলামেন্টাস মানে এই যে একটির উপর আরেকটি, একটার উপর আরেকটি বিদ্যমান, একটার উপর আরেকটি কেমনে বিদ্যমান? একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এইভাবে ধাপে 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 বৃদ্ধি পেয়েছে। এই ধাপে ধাপে বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় ফিলামেন্টাস। কলোনিয়ালভাবে এরা থাকে। কলোনিয়ালভাবে মানে দলবদ্ধভাবে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে। ক্রোমাটিন মানে সুতার মতো বস্তু থাকে। এদের নিউক্লিয়াসই যেহেতু সুগঠিত নয়, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে বেশি, এটাই স্বাভাবিক। কারণ নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা এরা নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াস সুগঠিত নয়, তার মানে এগুলো সুগঠিত নয়, অর্থাৎ পর্দা নেই। এদের কোষে প্লাস্টিক নেই। মাইটোকন্ড্রিয়া নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই। প্লাস্টিক হচ্ছে একটি উদ্ভিদের বর্ণময় বৈশিষ্ট্য। যে উদ্ভিদ কত রকম বর্ণ প্রদর্শন করে তা এই প্লাস্টিকের উপরে নির্ভরশীল। এগুলো তোমরা পরবর্তীতে বেশি বিস্তারিত জানতে পারো। এরপরে রয়েছে মাইটোকন্ড্রিয়া কি? শ্বসন কার্যে এদের শক্তি উৎপাদন করা এদের কাজ। এর আরেক নাম পাওয়ার হাউস। হ্যাঁ, এর আরেক নাম পাওয়ার হাউস। অ্যাকচুয়ালি আমি দেখি না তো, সরি। হাউস, আচ্ছা তোমরা এটা বুঝে নিও। হ্যাঁ, এটা পাওয়ার হাউস, শক্তি ঘর বলা হয়। এরপর আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক জালিকার ইংলিশে হচ্ছে রেটিকুলাম, অর্থাৎ এন্ডোপ্লাজমিক জালিকা। এই জালিকার মাধ্যমে প্রোটিন আদান প্রদান করা হয় কোষের ভিতরে। রাইবোজোম কি? প্রোটিন উৎপন্ন করে বা পলিপেপটাইড চেন, মানে রাইবোজোমের মধ্যে
পলিপেপটাইড চেইন থাকে, যা প্রোটিন সংশ্লেষণ করে বা প্রোটিন উৎপন্ন করে। এটা বলা হয় রাইবোজোম। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, মানে দুইবার বিভাজন হয়। একবার বিভাজন হলো কোষ, তারপরে আবার বিভাজন হবে। এই মনেরা প্রধানত শ্বসন পদ্ধতিতে, মানে শোষণ করে বা চুমুক দিয়ে দিয়ে যেটাকে বলে, সেভাবে তারা খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে। কিভাবে সেটা হচ্ছে যেমন এই যে শৈবাল, এরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। কিভাবে? সূর্যের আলো এবং পানির নেয় এবং কোষের ভিতরকার পানি দ্বারা এরা খাদ্য প্রস্তুত করে। এই উক্ত প্রক্রিয়াটিকে বলা হয় সালোক সংশ্লেষণ। নীলাভ সবুজ শৈবাল। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া, এই দুইটার মধ্যে কোনটা কিভাবে খাদ্য গ্রহণ করে? ব্যাকটেরিয়া অবশ্যই সালোক সংশ্লেষণ, নীলাভ সবুজ শৈবাল অবশ্যই শোষণ পদ্ধতিতে। এটাই হওয়ার কথা, তাই না? কিন্তু এটা সম্পূর্ণভাবে, কারণ নীলাভ সবুজ শৈবাল সবুজ, অর্থাৎ এদের মধ্যে ক্লোরোফিল রয়েছে। হ্যাঁ, এদের মধ্যে ক্লোরোফিল রয়েছে, অর্থাৎ সবুজ উদ্ভিদ যেগুলো, এরা প্রত্যেকে সালোক সংশ্লেষণের ন্যায় খাদ্য প্রস্তুত করে থাকে। অপরদিকে ব্যাকটেরিয়া তো আর মানে উদ্ভিদ না, এরা শোষণ বা পরজীবী। ধরো আমার শরীরে এরা বাস করে, এরা খাদ্য গ্রহণ করে, তারা উপকৃত হয়। অর্থাৎ আমি হচ্ছে পরজীবীর মাধ্যম, আর ওরা হচ্ছে পরজীবী। আমি হচ্ছে সোর্স, আমাকে ওরা, আমার কাছ থেকে ওরা খাবার নেয়। কিভাবে নেয়? শোষণ করে। আশা করি বোঝা গেছে। এইটুকু আমরা শেষ করলাম। এবার ঠিক আছে, এবার ইউক্যারিওটা কি? যদি প্রোক্যারিওটা যদি হয় আদি কোষ, তাই না? তাহলে ইউক্যারিওটা কি হবে? অবশ্যই এটা বিপরীত। ইউক্যারিওটা, এটা অর্থ প্রকৃত কোষ। আগেরটার ছিল নিউক্লিয়াস সুগঠিত নয়, এখন সুগঠিত হবে। সুগঠিত যেহেতু হবে, তাহলে অবশ্যই এদের মধ্যে নিউক্লিয়ার পর্দা বিদ্যমান এবং পরিবৃত্ত থাকে, মানে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। কারণ এদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত মানে এদের নিউক্লিয়াসের যত অঙ্গাণু আছে সব অঙ্গাণুগুলো সুগঠিত অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে নিউক্লিয়ার পর্দা সুগঠিত অবস্থায় থাকবে। এরা এককোষী হয়ে থাকে এবং বহুকোষী হতে পারে। একক বা কলোনিয়াল, মানে এরা দলবদ্ধভাবে থাকে বা একাও থাকতে পারে। ফিলামেন্টাস, ওই যে একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এইভাবে তারা বড় হয়। এটাই ফিলামেন্টাস। এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, যেটা আমরা এখানে জানতে পারলাম। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, এদের ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকে। এটাই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ এদের নিউক্লিয়াস সুগঠিত এবং এরা প্রকৃত কোষী, এবং এদের মধ্যে প্রোটিন আছে মানে কি বলেছিলাম? প্রোটিন আছে মানে প্রোটিন সৃষ্টিকারী অঙ্গাণুটিও রয়েছে। সেই অঙ্গাণুটি হচ্ছে রাইবোজোম। জোরে বলো কি? সেই অঙ্গাণুটি হচ্ছে রাইবোজোম। কোষে সকল ধরনের অঙ্গাণু আছে। সকল ধরনের অঙ্গাণু কি?
যেমন বলা যায় হচ্ছে এদের মধ্যে এই যে রাইবোজোম আছে, তারপরে আছে প্লাস্টিড আছে, প্লাস্টিড আছে কিনা সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এরা ফটোসিনথেসিস এবং খাদ্য গ্রহণ করে শোষণের মাধ্যমে, ওই যে আমরা এখানে যে পড়লাম সেরকমভাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কি? মাইটোসিস এটা তোমরা তৃতীয় অধ্যায় সম্ভবত জানতে পারবে। মাইটোসিস কোষ বিভাজন দুই প্রকার, একটা মাইটোসিস একটা মিওসিস, আরেকটিও ধরা যায় সেটি অ্যামাইনোসিস। মিওসিসের আরেকটা হচ্ছে মায়োসিস। অর্থাৎ মায়োসিস আর মাইটোসিস এই দুইটা মিক্সড করা কিন্তু যাবে না বাইরে। এবং কনজুগেশনের মাধ্যমে বা জৈবনিকভাবে বিভিন্নভাবে এরা দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে এরা যৌন প্রজনন ঘটায়। এদের মধ্যে ভ্রূণ হয় না, ভ্রূণ থাকে না। এরা পরাগায়নের মাধ্যমেও এরা করে থাকে, বংশ বিস্তার করে থাকে। এদের অধীনে রয়েছে অ্যামিবা, প্যারামেসিলিয়াম, মেসিয়াম, এরপরে আছে এককোষী বা বহুকোষী শৈবাল। এই এককোষী, এখানেও তো শৈবাল ছিল, এখানেও শৈবাল, তাহলে তো দুইটা একই হওয়ার কথা। নো, কারণ এখানে রয়েছে এককোষী এবং বহুকোষী, আর এখানে শুধুমাত্র স্পেসিফিকভাবে রয়েছে নীলাভ সবুজ শৈবাল বা যাকে আমরা বলি নস্টক। কি নস্টক? তাহলে এগুলো মনে রাখতে পারলে আমাদের এমসিকিউগুলো খুবই সহজে করা যাবে। এর পরবর্তীতে আমরা আসবো রাজ্য 3, যেটা ফানজাই। অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ এরা বেশিরভাগ স্থলেই থাকে, তাই বলে জলে থাকে না তা নয়, বেশিরভাগ বলছে। এবং মৃতজীবী অর্থাৎ একটা মৃত, ধরা একটা মানুষ মারা গেছে, সে মারা যাওয়া মানুষের উপর মানুষকে তারা ভক্ষণ করবে, সেখানে তারা বংশবৃদ্ধি করবে। এবং পরজীবী দেহ এককোষী এবং মাইসিলিয়াম অংশ দিয়ে গঠিত। মাইসিলিয়াম কি? সরু সুতার মতো একটা অংশ দ্বারা গঠিত, সুতা এভাবে গঠিত। যেমন এই অংশটাকে বলা যায়, এই অংশের আরেকটা নাম আছে, তোমরা এটা উপরের শ্রেণীতে জানতে পারবে, যেটি নাম হচ্ছে র্যাকিস। কি র্যাকিস? এটা তোমাদের এখন জানতে হবে না। এগুলো নিউক্লিয়াস সুগঠিত, এদের কোষ প্রাচীর রয়েছে। কোষ থাকলে অবশ্যই কোষ প্রাচীর থাকে, এবং কোষ প্রাচীরটি কাইটিন দ্বারা গঠিত। আজকে ঠান্ডা লাগছে। খাদ্য গ্রহণ এরা শ্বসন পদ্ধতিতে করে। কেন শ্বসন পদ্ধতিতে করে? আচ্ছা, আমরা যে এই বিষয়টা দেখতেছি, এটা কি মাশরুম, তাই না? মাশরুমের কালার সবুজ না, সাদা। তার মানে এদের মাঝে কোনো প্লাস্টিক নেই, ক্লোরোপ্লাস্ট নেই, যার ফলে এরা বিভিন্ন রঙের হতে পারেনি। আমি কি বলেছিলাম? কিছু বলে সবুজ বিভিন্ন কালারিং যদি না হয়, তাহলে তারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারবে না। অর্থাৎ এরা সালোক সংশ্লেষণ করতে পারবে না। তো বাকি থাকে একটা। কিভাবে তারা খাদ্য গ্রহণ করবে? শোষণ বা চুমুক দিয়ে তারা খাদ্য গ্রহণ করে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এই জন্যই তারা সাদা। এবং হ্যাপ্লয়েড স্পোর দিয়ে এরা বংশ বৃদ্ধি করে। এটি তোমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানতে পারবে। এটা কি? এটা হচ্ছে ডিপ্লয়েড, আর এটা কি? হ্যাপ্লয়েড। অর্থাৎ দুইটি হ্যাপ্লয়েড মিলনের ফলেই ডিপ্লয়েড উৎপন্ন হয়। ইস্ট আছে, পেনিসিলিয়াম আছে, মাশরুম আছে।
এগুলো মনে রাখতে হবে, মাস্ট মাস্ট মনে রাখলে কাজ হবে না। এবং প্ল্যানটি সর্বশেষের আগের রাজ্যটা প্ল্যানটি, যেমন আমরা যে এখানে ঘাটাল, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছ, আমরা ক্রমান্বয়ে কিন্তু উন্নতর প্রাণী বা প্রাণী বলা ভুল হবে, জীবের দিকে আমরা যাচ্ছি। ব্যাকটেরিয়া থেকে আমরা আসলাম আরেকটু উন্নত অ্যামিবা, এককোষী শৈবাল বা প্যারামেসিয়াম। এরপরে আমরা আরেকটু ভালোই আসলাম মাশরুম, ইট, পেনিসিলিয়াম। এরপর আমরা আরও ভালোতে আসতেছি উন্নত সবুজ উদ্ভিদ, এটা হচ্ছে কাঁঠাল। এরা নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস, সালোক সংশ্লেষণকারী যুক্ত, নিউক্লিয়াস যুক্ত। এদের দেহে উন্নত টিস্যু তন্ত্র রয়েছে, যার ফলে এরা শক্ত হয়ে যায়। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় সৃষ্টি হয়। এরা প্রধানত স্থলজ, প্রধানত মানে এরা সাধারণত স্থলজ থাকে, তাই বলে যে জলজ নয়, তাহলে স্পেসিফিক বলতে এরা স্থলজ, কিন্তু প্রধানত বলেছে, প্রধানত মানে স্থলজ রয়েছে এবং জলজ রয়েছে। এদের যৌন প্রজনন অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অর্থাৎ এটা একটা মেডিকেল টার্ম, যেটি তোমরা সামনে জানতে পারবে, তবে তাও এখানে বলে দেওয়া আছে। আকার, আকৃতি, শারীরবৃত্ত পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে, অর্থাৎ অ্যানাইসোগ্যামাস, এই বিষয়টা আমি আমাদের বোঝাই। এই পাঠটাকে তোমরা এখানে নিয়ে আসো, এখানে যদি বুঝাই অ্যানাইসোগ্যামাস, তো এখানে একটা ইট আছে, এখানে আরেকটা ইট আছে। এই দুইটা ইট যদি মিক্সড করি, ভেঙে গুঁড়ো করে মিক্সড করে আবার তাপ দিলাম, তাহলে কি হলো? একটা বড় বা আরেকটা নতুন ইট হলো, তাই না? আরেকটা বড় ইট হলো। বড় ইটটা যে হলো, এটার সোর্স কি? এটা আর এটা একটা কিন্তু না, দুইটার সমন্বয় তৈরি হয়েছে। একটা সমন্বয় অসম্ভব। কেন? কারণ এটা একটা ইটের টুকরা, এটা একটা ইটের টুকরা, এই দুইটা ইটের টুকরা মিলেই তো একটা বড় ইট হবে, মানে পূর্ণাঙ্গ ইট হবে, তাই না? তেমনি এটা হচ্ছে পুংজনন, এটা হচ্ছে স্ত্রী জনন। এই দুইটা মিলে এটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটা পুরুষের, এটা স্ত্রীর। একটা বড় থাকে, একটা ছোট থাকে। ধরলাম এটা বড়, এটা ছোট। তো এখানে কি বলছে? আকার আকৃতি ভিন্ন থাকবে, আকার আকৃতি ভিন্ন না, একটা বড় একটা ছোট। এবং ভিন্ন ধর্মী তো এটা পুরুষের, একটা স্ত্রীর। এবং এই দুইটার যদি মিলন হয় তাহলে সেটাকে আমরা বলি যৌন জনন। এর মাধ্যমে সৃষ্টি যে বিষয়টা, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকেই বলা হয় অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস। হ্যাঁ, এবার এরা আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। সপুষ্পক কি আর অস্পুষ্পক কি? সপুষ্পক হচ্ছে যাদের মধ্যে, যে উদ্ভিদের মধ্যে ফুল উৎপন্ন হয় তাদেরকে বলা হয় সপুষ্পক। আর যাদের মধ্যে ফুল কিছু হয় না, ফুল ডল কিচ্ছু হয় না, তাদেরকে বলা হয় সপুষ্পক। অস্পুষ্পক অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো যে সপুষ্পক ও অস্পুষ্পকের মধ্যে কি পার্থক্য।
এরপরে প্লান্টের কিছু ভাগ আছে, ব্রায়োফাইটা আর ট্রাকিওফাইটার মধ্যে কিছু ভাগ রয়েছে। প্রাণবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। রাজ্য 5 সর্বশেষ, এটা কিন্তু আরো উন্নত, মেরুদণ্ডী হয়ে গেছে। এরা নিউক্লিয়াস বিশিষ্ট থাকে এবং বহু কোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর নেই, কারণ এরা প্রাণী। প্লাস্টিক তো নেই, কারণ এরা রঙের হয় না, যেমন আমরা কিন্তু মানুষ রঙের হয় না, নীল সবুজ হয় না। কোষ গহ্বর নেই। প্লাস্টিক না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী। কিভাবে? যেমন আমরা পরভোজী, একটা গাছ থেকে আমরা ফলমূল খাই, তাহলে কি আমরা অন্যের উপর নির্ভরশীল? এটাই হচ্ছে পরভোজী। এবং খাদ্য গলাধকরণ করে। গলাত মানে কি? গলায়। কিভাবে গলায়? খাবার আমরা খাই, খাওয়ার পরে সেটা পেটের মধ্যে এটা ব্লেন্ড হয়, নরম হয়, নরম একটা পাকমণ্ড, একটা মণ্ড তৈরি করে সেটা আমাদের নিঃসৃত হয় শরীর থেকে। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় গলাধকরণ। দেহে জটিল টিস্যুতন্ত্র রয়েছে। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে থাকে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জননাঙ্গের থেকে হ্যাপ্লয়েড গেমেট, বুঝে যেটা কিছুক্ষণ আগে আমাদের বুঝাইলাম এই বিষয়টি, এভাবে মানে ভ্রূণ সৃষ্টি হয়। এর মাধ্যমে ভ্রূণ হচ্ছে একটা বীজ, এই বীজ থেকেই উৎপন্ন হয়। বীজ বললে বীজ কিন্তু নয়, বীজের মত, এটা থেকেই পূর্ণাঙ্গ প্রাণীটি উৎপন্ন হয়। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ড প্রাণী এটার অধীনে থাকবে এবং মেরুদণ্ড প্রাণী এর অধীনে থাকবে। 2004 সালে এটা একটা তথ্য আছে এখানে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার এবং স্মিথ, এরা দুইজন জীব জগতের প্রচেষ্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা এই দুইটি ভাগে বিভক্ত করে এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করে, কারণ মনেরার মধ্যেই সকল ব্যাকটেরিয়া বিদ্যমান। এজন্য একে আলাদাভাবে সেপারেটলি এদেরকে রিনেম করা হয়। এভাবে তিনি জীবজগৎকে 6 ভাগে বিভক্ত করে। আগে কয়টা ছিল? আগে ছিল 5টা, এবার ওই যে একটা যুক্ত করছে, 6টা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপ। এগুলো কিন্তু এভাবে সোজাসুজি লিখলে হবে না। সোজাসুজি মানে যেমন যে এরকম, এগুলো একটু বাঁকাভাবেই লিখতে হবে। সোজাভাবে লিখলে এটা হবে, অর্থাৎ রাজ্য, কিংডম, পর্ব, এটা আমি কি বলি, এটা এইভাবে বোঝানো যায়। যেমন আমরা বাংলাদেশি, তাই না? বাংলাদেশ থেকে আসছে মানুষ, বাংলাদেশের আমরা মানুষ। তারপরে আসলাম বাংলাদেশের এই এলাকার মানুষ, তারপরে আসলাম বাংলাদেশের এই ফ্যামিলির মানুষ, তারপরে আমরা আসলাম বাংলাদেশের এই মা বাবার একটা সন্তান। ঠিক সেইভাবেই একটা রাজ্য, যেটার মধ্যে সকল জীবেরা থাকে, সেটাকে ভাগ করা হয়েছে পর্ব, সেখান থেকে ভাগ করা হয়েছে শ্রেণী, তারপরে ভাগ করা হয়েছে বর্গ, তারপরে ভাগ করা হয়েছে গোত্র, তারপরে ভাগ করা হয়েছে গণ, তারপরে ভাগ করা হয়েছে স্পেসিস বা প্রজাতি। মানুষের এখানে রয়েছে, সেটা বৈজ্ঞানিক নাম রয়েছে, সেটি হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম রয়েছে, সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম।
এবং এখানে রাজ্য, আপনি কাকে ফোন দিচ্ছেন? রাজ্যের এখানে কিছুই আছে, অ্যানিমেলিয়া। রাজ্যের কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা এটা পড়ে নিবে। তাও আমি এক নাগারে বলে দিচ্ছি। সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, এদের মধ্যে কোষ যেটি আছে সেটা হলো সুকেন্দ্র, মানে এদের মধ্যে সুন্দর সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। এরপর পর্ব বা কর্ডাটা এদের, কারণ এদের মধ্যে জীবনের কোনো এক সময় নটকোড থাকে। নটকোড হচ্ছে আমাদের পিঠে, মেরুদণ্ড বলি, মেরুদণ্ড নয় নটকোড, তবে মেরুদণ্ডের প্রাথমিক একটি মানে কি বলে এটা ডিজাইন বা প্রাথমিক মানে শুরুটাকেই বলা হয় নটকোড শ্রেণী ম্যামিলিয়া। কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম আছে, যারা খাওয়ায় এবং লোম আছে তারা হলো শ্রেণীর অন্তর্ভুক্ত। বর্গের অন্তর্ভুক্ত কারা? প্রাইমেট। প্রাইমেট কারা? আঁকড়ে ধরতে পারে এবং ঘ্রাণ শক্তি এবং দৃষ্টিশক্তি উন্নত। গোত্র কারা? গোত্র হোমিনিডে, যেমন শিম্পাঞ্জি, গরিলা, ওরাং উডাং, ওটাং, এরা মানে এটার মানে এই পর্বে না, মানে এই গোত্রের অংশীদারিত্ব করে। এরপর গণ কাদের? যাদের মস্তিষ্ক বড়, দেহের অনুপাতে এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। হ্যাঁ, এরপরে প্রজাতি আসবে। প্রজাতির মধ্যে আছে হোমো স্যাপিয়েন্স, এটার মধ্যে মানুষ বিদ্যমান, কারণ এদের চৌড়া এবং খাড়া কপাল আছে। খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধি বৃত্তিগতভাবে উন্নত, বুদ্ধি অনেক উন্নত, এবং এদের মাথার খুলির হাড় অনেক শক্ত থাকে, যেমন আমাদের। দ্বিপদী নামকরণ, এই অধ্যায় থেকে যদি কোনো আসে, এখান থেকে প্রশ্ন আসবে, মাস্ট 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 স্টার দিয়ে রাখা। আলুর বৈজ্ঞানিক নাম, এগুলো পড়তে হবে, এগুলো তোমরা পড়ে রাখবে। হ্যাঁ, নাম এখানে আছে, পূর্ণ নাম আছে, এগুলো তোমরা পড়ে নিতে হবে। এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ মানে কি? দ্বি মানে কি? দুই, পদ মানে পদ, দুইটা পদ নিয়ে গঠিত, মানে দুইটা অংশ নিয়ে গঠিত। হ্যাঁ, এখানেও দুইটি অংশ রয়েছে। একটি অংশ হচ্ছে প্রজাতি, আরেকটি অংশ হচ্ছে গণ। একটি প্রজাতি আর একটা গণ। হ্যাঁ, তাহলে এই প্রজাতি এবং গণ, এই দুইটির সমন্বয়কৃত নামটিকেই বলা হয় দ্বিপদ নামকৃত নাম। এবং এই দ্বিপদ নামকরণ যে প্রক্রিয়ায় করা হয় সেই প্রক্রিয়াটিকেই বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই স্পেসিস প্ল্যান্টারাম এই বইটি রচনা করে। এই বইটির সেই কিন্তু দ্বিপদ নামকরণ করছে আর কি, তিনি করছে। এখানে উনি কিছু ধাপ দিয়েছিলেন কীভাবে দ্বিপদ নামকরণটা এই বৈশিষ্ট্যগুলো মেনে চলে দ্বিপদ নামকরণ। এইগুলো তোমাদের অবশ্যই মনে রাখতেই হবে। নামকরণ ল্যাটিন ভাষায় হবে, বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি এগুলোই হবে না, ল্যাটিন ভাষায় হবে। হ্যাঁ, এবং আমাদের এখানে একটা গর্ব আছে, সেটা হচ্ছে আমাদের বাঙালি সাজিদ আলী হাওলাদার, প্রাণীবিজ্ঞানী তরুণ, একটা ব্যাঙ আবিষ্কার করছে যা ঢাকায় পাওয়া গেছে। এই জন্য তার নাম করা হয়েছে জাকেরানা ঢাকা। তাহলে জাকেরানা প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে গণ, এটা তোমাদের অবশ্য মনে রাখতে হবে, আমরা আসতেছি। আর এটা হচ্ছে প্রজাতি। এবার বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকবে, এই যে বললাম কিছু। প্রথম অংশটি গণ,
পরের অংশটি হচ্ছে প্রজাতি। এবং লোবীয় রোহিতা, এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। প্রথম অংশটা হচ্ছে গণ, পরের অংশটা হচ্ছে প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে ইউনিক হতে হবে, কারণ একই যদি হয়ে যায়, যেমন হইতেছে লেবীয় রোহিতা, আর একটা নাম লেবীয় রোহিতা, তো দুইটা তো একই হয়ে গেল, তো দুইটাই কি রুই মাছ না? অবশ্যই তাহলে এক একটার জন্য এক একটা আলাদা আলাদা ইউনিক নাম হতে হবে। একই পৃথক পৃথকভাবে ব্যবহার করা যাবে না, যেটা আমি বললাম। প্রথম অক্ষর হবে বড় অক্ষর, যেমন এই যে এখানে প্রথম অক্ষর হবে বড়, পরের সবগুলো হবে ছোট হাতে। এটা পেঁয়াজের, এটা সিংহের। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষর, ইটালিক মানে ধরো একটা নাম এল লেখলাম, আর ইটালিক হবে একটু শোয়ানো, হয়নি এরকম অনেকটা শোয়ানো, দেখো একটু শোয়ানো শোয়ানো অবস্থায় আছে। হাতের লেখা নিচে আন্ডারলাইন করতে হবে, মূলত এখানে আন্ডারলাইন করতে হবে, মিক্সড করে দেওয়া যাবে না, এরকম ফাঁকা রাখতে হবে। এবং বিজ্ঞানীর নাম অনুসারে, মানে বিজ্ঞানীর নাম অনুসারে এই বৈজ্ঞানিক নামগুলো, বৈজ্ঞানিক কর্তৃক নামগুলো গৃহীত হবে। এগুলো মাস্ট মুখস্থ রাখতেই হবে। এখানে আসলে অ্যাকচুয়ালি লেখা হচ্ছে না, কি আর বলবো। সেলফ, এটা সেলফ নিজেদের করতে হবে, নিজেরা করতে। এরই সাথে আমাদের এই অধ্যায়টা সমাপ্তি করব। এখানে কিছু এমসিকিউ আছে। জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? কোনটা কোনটা বলছিলাম না, এইভাবে প্রশ্ন আসবে কীট পতঙ্গ নিয়ে, কিন্তু বলছিলাম। কি মনে করা দেখে দেখে তারপরে বলবো দেখো এটা হবে না, উত্তর হবে এন্টোমোলজি। এন্টোমোলজি কোথায় ছিল? এন্টোমোলজি ছিল কোথায় কোথায়, এই এন্টোমোলজি, কীটপতঙ্গের সকল কথা বলা হয়ে থাকে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? হ্যাঁ ঠিক আছে। জীবের এককের নামকরণ করা হয়, বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন, এটা নিয়ে সন্দেহ আছে, তবে এটা হবে না যে সেরকম না। এই জীবটা কি? সুতার মতো ফিলামেন্টাস, একটা মনে করে মনেরা কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। এরা চলনে সক্ষম, এরা চলতে পারে, অবশ্যই চলতে পারে, খাদ্য তৈরি করতে পারে না, যেমন সুগঠিত, তাহলে অবশ্যই এটা খাদ্য তৈরি করা পারে, সুগঠিত এটা তো হবে না। কেমনি খাদ্য তৈরি করতে পারে? খাদ্য শোষণ, অক্ষম বলছি, সক্ষম না, অক্ষম বলছি, ঠিক আছে। অক্ষম একার দুই হবে। সৃজনশীল প্রশ্ন তোমরা করে ফেলবে। এর সাথে আমাদের এই অধ্যায়টা সমাপ্তি হলো। আশা করছি তোমরা এনজয় করেছো। আজকের ক্লাসটা কেমন লাগলে? ফার্স্ট টাইম আমি একটা টিউটোরিয়াল নিলাম, তোমাদের দিয়ে ফার্স্ট করলাম। আশা করছি সামনে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো। এরপরে কিন্তু শুরু হচ্ছে জীব কৌশল টিস্যুটা, সামনের কোনো একদিন দেওয়া হবে। এন্ড আজকে শেষ হয়ে গেল।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।